শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্পকথার আসরের শ্রুতিপুস্তক মহাশ্বেতা দেবীর 1084 মা। এই এপিসোডে দ্বিতীয় পর্ব। দুপুর। 2 লক্ষ লোকের বসতিস্থল এই কলোনিটা কোনো পরিকল্পনার ভিত্তিতে গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গে এটাই প্রথম জবরদখল কলোনি। প্রথমে আদিতে এখানে জায়গা ছিল জমিদারের, কয়েকটা ফুল বাগান, অসংখ্য ডোবা ও পুকুর, কয়েকটি ছোট গ্রাম। 47 সালের পর জনসংখ্যার চাপে অঞ্চলটার ম্যাপ পাল্টে গেল। মাঠ, বাদা, নারকেল বাগান, ধানক্ষেত, গ্রাম সব গ্রাস করে গড়ে উঠল কলোনি। এই অঞ্চল থেকে চিরকাল বিরোধী পক্ষ ভোট পেয়েছে। সেই জন্যই বোধহয় সরকার এখানে একটি পাকা রাস্তা, স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র, পর্যাপ্ত সংখ্যায় নলকূপ, একটি বাস রুট কিছুই করেননি। যাঁরা এই 2 দশকে অবস্থা ফিরিয়ে ধনী হয়েছেন, তাঁরাও কিছুই করেননি। এতদিনে সিএমডিএ তৎপর হয়েছে বলে রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। এখন তো আর কোনো অশান্তি নেই, কোনো ভয় নেই। এখন আর হঠাৎ দোকান বাজারে ঝাঁপ পড়ে না, বাড়িকে বাড়ি দরজা বন্ধ হয় না, ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায় না রিক্সা চালক, নেড়ি কুকুর, পথচারী। এখন আর সহসা শোনা যায় না বোমা ফাটার শব্দ, মার মার হই হল্লা, মরণার্তের গোঙানি, ঘাতকের উল্লাস। এখন আর ছুটে যায় না কালো গাড়ি, হেলমেট পরা পুলিশ ও মিলিটারি বন্দুক উঁচিয়ে তাড়া করে বেড়ায় না কোনো আর্ত কিশোরকে। এখন আর চোখে পড়ে না ভ্যানের চাকায় দড়ি দিয়ে বাঁধা জীবন্ত শরীর খোয়ায় আছড়াতে আছড়াতে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। এখন রাস্তায় রাস্তায় রক্ত, কোন মায়ের কণ্ঠে আর্ত বিলাপ অনুপস্থিত। দেওয়ালের লেখাগুলি পর্যন্ত মুছে গেছে নতুন লেখার নিচে। অনেক অনেক দিন বাঁচুন কমরেড মজুমদার, বিপ্লবী তোমাকে ভুলব না, পল্লীর কিশোরদের নিষ্ঠুর ঘাতকের ক্ষমা নেই। সব লেখা চাপা পড়ে গেছে বিজয়ীর উদ্ধত জয়বন্দনার নিচে। এখন আর মরতে মরতে কোনো কিশোর কণ্ঠ চেঁচিয়ে স্লোগান দেয় না। 2.5 বছরের বিশৃঙ্খলা, যা এখানকার জীবনের সুশৃঙ্খল নিয়মকে বিপর্যস্ত করে দিয়েছিল, তার কোনো চিহ্ন নেই। সুখী ও শান্তিপ্রিয় পরিবারগুলি আবার ফিরে এসেছে। এখন দেখা যায় চালের অবাধ চোরাই কারবার, অহোরাত্র সিনেমার ম্যারাপ, নররূপী দেবতার মন্দিরের সামনে মুক্তিকামী জনতার উন্মত্ত ভিড়। সেদিনের ঘাতকরা এখন আংরাখা বদল করে নতুন পরিচয়ে নির্ভয়ে ঘুরে বেড়ায়। একটা অধ্যায়ে পূর্ণচ্ছেদ পড়েছে, দাঁড়ি। এখন মহোপন্যাসের নতুন অধ্যায় শুরু। শুধু সরু পথগুলির মোড়ে মোড়ে স্মৃতিফলকগুলো শরীরের দৃশ্য জায়গায় কুৎসিত ক্ষতচিহ্নের মতো নিরন্তর স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সেসব স্মৃতিফলকে সমুবিজিত পার্থ লালটুদের নাম নেই। ব্রতির নাম তো থাকবেই না। ওর নাম, ওদের নাম শুধু কয়েকটি হৃদয়ে বেঁচে আছে, হয়তো। সমুদের বাড়িতে বসেছিলেন সুজাতা। ভল্ট থেকে গয়না আনা হয়ে গেছে, গয়না তাঁর ব্যাগে। নিপা, বিনি, তুলি, ব্রতির ভাবি বউ, 4 জনের জন্য একসময় গয়নাগুলো ভাগ করা হয়েছিল। নিপা ও বিনিকে যা দেবার তা দিয়ে দিয়েছেন। তুলি বলে ব্রতির ভাগের গয়নাগুলো ওকে দেওয়া উচিত। নিপার মেয়ে জ্যোতির ছেলের নামে কিছু রেখে সবই হয়তো তুলিকেই দিয়ে দেবেন।
সুজাতা নিজে কোনোদিনই হাতে সরু বালা, কানে ফুল, গলায় একটা সরু হার ছাড়া কিছু পরেন না। ব্রতী হবার পর থেকে রঙিন শাড়ি পরেননি। এখন তার চেহারা ক্লান্ত ও বিধ্বস্ত। সমুর মা ওর সামনে বসে নীরবে কাঁদছিলেন। রোগা কালো মুখ ভেসে যাচ্ছিল চোখের জলে। 1 বছরে ওর চেহারা আরো জীর্ণ হয়ে গেছে। পরনে ময়লা মোটা থান। বড় জীর্ণ সমুদের বাড়ি। খোলার চালে শ্যাওলা, বেড়ার দেওয়াল ভাঙা, পিচবোর্ডের তালি মারা। তবু আজ 2 বছর ধরে একমাত্র এখানে এলেই সুজাতা শান্তি পান। মনে হয় নিজের জায়গায় এলেন। প্রথমবার ওকে দেখে সমুর দিদি কেঁদে ফেলেছিল। এবার ওকে দেখেই ওর ভুরু কুঁচকে গেল। সমুর মৃত্যুর পরেই ওর বাবা মারা যান। তখন থেকে সমুর দিদিকেই উদয়াস্ত ছেলে পড়িয়ে সংসার চালাতে হয়েছে। চিতার আগুনে শরীরের স্নেহ পদার্থ পুড়ে যায়। সংসারের আগুনে সমুর দিদি পুড়ে ঝলসে গেছে। এখন ওর চোখে মুখে রুক্ষতা, রাগ। সমু ওকেই মেরে রেখে গেছে। ও বাড়ির একমাত্র ছেলে ছিল। ও ভালো কলেজে পড়বে বলে সমুর দিদিকে ওদের বাবা পড়ার খরচ দেননি। ও নিজের পড়ার খরচ ছেলে পড়িয়ে চালাতো। ওর দিকে রুক্ষ চোখে তাকিয়ে কথা না বলে সমুর দিদি বেরিয়ে গেল। সুজাতা বুঝলেন ওই এখন সংসারের কর্তা। ও আর চাইছে না সুজাতা ওর ভাইয়ের কথা মনে করিয়ে দিতে বছর বছর এখানে আসেন। বড় অসহায় মনে হলো নিজেকে। ওর দিকে শকাতরে তাকালেন। বলতে ইচ্ছে হলো, এই আসা যাওয়ার দোরটা বন্ধ করো না। বলতে পারলেন না। সমুর দিদি বেরিয়ে গেল। সমুর মা কাঁদছিলেন। সুজাতা চুপ করে বসেছিলেন। ওরা কয় কাইন্দ না মা, হ্যাঁ আর কি ফিরিব। কয় তুমি তো তবুনি ভালো আছো। পার্থের মায়ে দিদি পার্থরে হারাইল। আবার পার্থের ভাইটা দেন এই হইতে ঘরে আইতে পারে না। হে গিয়া রইছে তার মাসির বাড়ি কোনখানে বা। এখনো ফেরেনি? না দিদি, যারা গেল তারা তো গেলই। যারা জিউটুকু ধইরা আছে তারাও 9 দিন ঘরে ফিরব না। ও বিধির কি বিধান তাই কয়েন দিদি। সমুর মা কাঁদতে লাগলেন। প্রথমবার 1 বছর পূর্তে এখানে আসার আগে খুব ইতস্তত করেছিলেন সুজাতা। সমুর মা তখন কমাস হলো বিধবা হয়েছেন। পাড়ায় ঢুকে সমুর নাম বলতে লোকজন, পাড়ার ছেলেরা অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিল। প্রথমটা কেউ বলতে চায়নি। শেষে একজন বলেছিল, দেখেন গিয়া ওই বাড়ি খান। সুজাতার দামি সাদা শাড়ি, অভিজাত চেহারা, কাঁচা পাকা চুল ঘেরা প্রৌঢ় মুখের বনে দিয়ানা দেখে সমুর মা হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন। আমি ব্রতীর মা। এই কথা বলতেই সমু রে বলে মহিলা ডুকরে কেঁদে ওঠেন। সুজাতাকে জড়িয়ে ধরেছিলেন উনি। আপনার পোলায় তো দিদি ডাইকার জীবনটা দিল। অত আইছিল সমু গো সাবধান করতে। তা হেও জানছিল সমু তারা 4 জন পাড়ায় আইয়া পড়ছে। বুঝি রাতটুকু কাটবো না অগ। আইয়া যখন রতি জিগায় সমু কথা, আমি একটা কথা কইয়া চইলা যামু। আমি বললাম রাতে নি কলোনি দিয়া যাইতে পারবা ধন। রাতটুকু এখানে থাহো, বিয়ান না আইতে যাইও বাইরি। তো ওদের নি রাতটুকু কাটলো। সেদিন দিদি এখানে আমার এই এত টুনি ঘরে সমু পার্থ আর প্রতি জরাজরি কইরা শুইয়া রইল। কোন ঘরে? এই ঘরে। ঘর আর কই দিদি, মায়া গেল বোনদের নিয়া দাওয়ায়। ওই দাওয়াটুকু বেড়ায় ঘেরা, সেখানে রইল। এই ঘরে ওরা রইল। আমি যাইয়া জানলায় বইয়া রইলাম, কে আসে দেখব। এখানে ছিল ব্রতী? দিদি, হেওয়া ছিল দরিদ্র দোকানি, পুঞ্জি আছিল না। বাজারে একখানা খাতা পেন্সিল ছেলেটের দোকান দিছিল। এই ঘরখানা তা কত কষ্টে তুলেছিল। তা পোলারা এক কোণে রইল। সমুর বাপেও জাগা, বিহান না আইতে ওদের তুইলা দিব। ওই কোণে আমার চিরা মাদুরে শুইয়া ওগো কত কথা, কত হাসি। দিদি, ব্রতির হাসি খান আমার চক্ষে ভাসে গো।
সোনার কান্তি পোলা আপনার। ব্রতী এখানে আসতো? কত আইতো, বইতো, জল দেন মাসিমা, চা দেন, কেমন ডাইকা কইতো। ব্রতী এখানে আসতো, এখানে এসে চা খেত, গল্প করত, সময় কাটাতো। সমুর মাকে, ওদের ঘর, দেওয়ালে ক্যালেন্ডার কাটা ছবি, ভাঙা পেয়ালা, সব যেন নতুন চোখে দেখেছিলেন সুজাতা। ব্রতী তাঁর রক্তের রক্ত, যাকে জন্ম দিতে গিয়ে তাঁর প্রাণ সংশয় হয়েছিল, যে তাঁর কাছে ক্রমশ অবদ্ধ হয়ে গিয়েছিল, অচেনা, তার সঙ্গে সুজাতার যেন নতুন করে পরিচয় শুরু হয় সেই মুহূর্ত থেকে। স্বপ্নে তো তিনি কতবার ব্রতীকে দেখতে পান। নীল শার্ট পরেছে ব্রতী, চুল আঁচড়াচ্ছে, তাঁর দিকে তাকিয়ে আছে ব্রতী, গভীর অভিনিবেশে দেখে নিচ্ছে তাঁর মুখ। কত বিনিদ্র রাত্রের শেষে, যখন শুধু শারীরিক ক্লান্তিতে অবসন্ন সুজাতার চোখের পাতাকে পরাজিত করে ঘুম নামে, তখন ব্রতী সিঁড়ির নিচু থেকে ওর দিকে তেমনি গভীর চোখে চেয়ে থাকে। সুজাতা বলেন, ব্রতী তুই যাস না। ব্রতী চেয়ে থাকে। সুজাতা বলেন, আয় ব্রতী, উঠে আয়। ব্রতী চেয়ে থাকে, কথা বলে না, ঠোঁটে হাসি থাকে না তখন। কিন্তু এখানে ব্রতী কথা বলতো, হাসতো, বলতো, মাসিমা চা করুন, জল দিন আগে। সমুর মা বলেছিলেন, আমি বলতাম, তুমি কেন এমন কইরা হকল জলাঞ্জলি দিতেছ ধন? কি নাই তোমার, স্বভাব উজ্জ্বল বাপ, বিদ্বান মা। কইতো না কিছু, শুধু হাসতো, আর হাসি খানা আমার চক্ষে নিবাসে দিদি। তখনই বুকে ধাক্কা লেগেছিল সুজাতার। ব্রতীর হাসি, সেই আশ্চর্য হাসি। তিনি ভেবেছিলেন সব স্মৃতি তাঁর একলার। ব্রতী সমুর মার বুকেও স্মৃতি রেখে গেছে, তা তিনি জানতেন না কেন। ব্রতী সেদিন বাড়িতেই ছিল, সারাদিন কি যেন সব লিখেছিল তেতলায় বসে। পরে সুজাতা দেখেছেন দেওয়ালে স্লোগান লেখার বয়ান সব। সেসব কাগজ ওরা তল্লাশি করবার সময় নিয়ে যায়। এখন বাড়িতে নেই। এখন বাড়িতে আছে ব্রতীর স্কুলের ও কলেজের বই, খাতা, প্রাইজের বই, সোনার মেডেল, দার্জিলিংয়ে বন্ধুদের সঙ্গে তোলা ছবি, দৌড়বার জুতো, খেলার কাপ। ব্রতীর জীবনের কয়েকটা বছরের স্মারক। সব মনে আছে সুজাতার। মা, প্রাইজ পাবো, তুমি যাবে না? ব্রতীর পাড়ার পার্কে গিয়ে বালক সঙ্ঘে ভর্তি হওয়া, গর্বভরে ছেলেদের সঙ্গে ড্রাম আর বিউগল বাজিয়ে স্বাধীনতা দিবসে রাস্তা দিয়ে মার্চ করা। ফুটবল জিতে কাপ এনেছিল, কিন্তু পা ভেঙে এসেছিল। যে সময় থেকে বদলে যেতে শুরু করে সেই বছরখানেকের বই, কাগজ, ইস্তাহার, বিপ্লবের আহ্বান লেখা কাগজ, পত্রিকা কিছু বাড়িতে নেই। সব ওরা ঝেঁটিয়ে নিয়ে গেছে। সুজাতা শুনেছেন ওগুলো জ্বালিয়ে দেওয়া হয়। সারাদিন বাড়িতে ছিল ব্রতী। ব্যাংক থেকে সুজাতা ফিরে ওকে বাড়িতে দেখে খুব অবাক হন। পরে বুঝেছেন সারাদিন ও একটা টেলিফোনের জন্য অপেক্ষা করছিল। ও জানত সমুরা ফিরে যাবে, জানত সমুদের নিষেধ করে পাঠানো হয়েছে। সমুদের নিষেধ জানাতে যে যায়, সে যে সমুদের কাছে যাবে না, পাড়ায় গিয়ে খবর দেবে, তা ব্রতী বোঝেনি। ফোন পেয়ে তবে বুঝেছিল সর্বনাশ হয়েছে। এই করেই মরেছিল ওরা, বহুজনকে বিশ্বাস করে। যাদের বিশ্বাস করেছে তাদের কারো কারো কাছে চাকরি, নিরাপত্তা, সুখী জীবনের প্রলোভন বড় হতে পারে, তা ব্রতীরা বোঝেনি। বোঝেনি প্রথম থেকেই বহুজন ওদের ফাঁস করে দেব বলেই দলে ঢোকে। ব্রতীর বয়স কম ছিল, একটা বিশ্বাস ওকে, ওদের অন্ধ করে দিয়েছিল। ওরা বোঝেনি যে ব্যবস্থার সঙ্গে ওদের যুদ্ধ, সে ব্যবস্থা জন্মের আগেই বহুজনকে ভ্রূণেই বিষাক্ত করে দেয়। সব তরুণ আদর্শ দীক্ষিত নয়, সবাই মৃত্যুকে ভয় করে না এমন নয়, এ কথা ব্রতীরা জানত না। তাই ব্রতী ভেবেছিল খবর গেছে, সমুরা সতর্ক হবে, টেলিফোনেও জানাবে সব ঠিক আছে। যখন সারা দিন গেল, সন্ধ্যা হলো,
শীতের সন্ধ্যা কলকাতায় তাড়াতাড়ি আসে, তখন বোধহয় ব্রতী ভেবেছিল খবর আসবার হলে এসে যেত এতক্ষণ। দুপুর অবধি যখন ফোন এলো না তখন ওর মনে উদ্বেগ হয়। দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা এলো, সুজাতা ফিরে এলেন। কিরে, আজ বেরোসনি? না। কেন? কেন আর, এমনি। চলো না, চা খাবে, চলো না। একসঙ্গে চা খেলেন সুজাতা। ব্রতী বসেছিল দরজার দিকে পিছন ফিরে। ওর গায়ে ছিল একটা পুরনো শাল, অনেক দিনের শাল, নীলচে রং, আগাগোড়া ফুটো ফুটো। ব্রতী শীতের সময় ওটা গায়ে জড়িয়ে থাকতো বাড়িতে। সুজাতাও বলতেন, ওটা ছাড় না বাপু, আরেকটা গায়ে দে। ব্রতী বলতো, বেশ ওম হয়, হেম বলে। সেই শালটা গায়ে, চুলটা আঁচড়ানো নেই। ব্রতীর পেছনে দরজা খোলা। দরজা দিয়ে দেখা যায় উঠোনের ওপারে পাঁচিল, বাসন মাজার কলতলা। চা খাওয়ার সময় ব্রতী অনেক দিন পর বিনির সঙ্গে খুনসুটি করেছিল। ব্রতী কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে দীঘা গিয়েছিল। পরে সুজাতা জেনেছেন ও দীঘা যায়নি। জেনেছেন খড়গপুর স্টেশনেই পুলিশ গিজগিজ করছিল। দীঘার পথে বাস থামিয়ে থামিয়ে হেলমেট পরা এমপি উঠছিল, টর্চ ফেলে মুখ দেখছিল যাত্রীদের। কোনো কোনো গ্রামের সামনে বাস স্লো মোশনে যেতে বাধ্য হয়। দুধারে, পথের দুধারে অন্ধকারে বেঅনেট উঁচিয়ে পাহারাদার দাঁড়িয়েছিল। ব্রতী দীঘা যায়নি। সুজাতা তখন তো জানেন না, বিনিও জানে না। বিনি ওকে দীঘার কথা জিজ্ঞেস করেছিল। ব্রতী বলল, দীঘা একটা বাজে জায়গা, যেমন থাকার অসুবিধে তেমনি খাওয়ার। আহা, আমার মাস্তুতো বোন গিয়েছিল, সে তো সে কথা বলল না। তোমার বোন তো। আর তোমার বুঝি অচেনা? তোমার প্রাণের বন্ধু দীপকের সঙ্গেও টেনিস খেলে, জানো না? খুব তো আড্ডা মারতে যাও দীপকের বাড়ি। আমি কি চিনি তোমার বোনকে? সুজাতা বললেন, নাই বা চিনলি, গেছলি যখন তাকিয়েও দেখেছিস? কেন? খুব সুন্দর সে। কি যে বলো, তোমার চেয়ে সুন্দর? বিনি অমনি বলল, মা, ব্রতী কিন্তু তোমায় তেল দিচ্ছে, নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। কি যে বলিস বিনি, ওর কি এখন সিনেমার টাকা দরকার হয় না হাত খরচ? মাকে খুশি করবার কোনো দরকার নেই ওর, মাকেই দরকার নেই। এটা কি বললে মা? বিনি বলল, তুমি আচ্ছা বোকা মা, আমি হলে ও যেমন ন্যাশনাল স্কলারশিপের টাকাগুলো পেত অমনি বাগিয়ে নিতাম। অত সোজা নয় বৌদি, দাদাকে জিজ্ঞেস করে দেখো। কেন? দাদাকে জিজ্ঞেস করব কেন? দাদাটা হাঁদা ছিল, খরচ করে ফেলতো হাত খরচের টাকা। আমার পৈতের টাকা থেকে ওকে ধার দিতাম, কিন্তু টাকায় টাকা সুদ আদায় করতাম। সুজাতার কেন মনে হয়েছিল ব্রতী ওকে এড়িয়ে গেল? উনি বলেছিলেন, মাকে তোর দরকার হয় নাকি? জানতে চাস কখনো মার কথা? দিন নেই রাত নেই শুধু বেরিয়ে যাস, বলিস কাজ আছে। কাজ থাকে যে। বাবা রে বাবা, এখনই এত কাজ? তোমার দাদার মতো যখন সিরিয়াস কাজ করবে তখন কি হবে? ব্রতী বলেছিল, আমি সিরিয়াস কাজ করি না, তোমায় কে বলল? সিরিয়াস কাজ মানে তো আড্ডা মারা। আড্ডা মারা একটা সিরিয়াস কাজ নয়? জানি মশাই, জানি। আরও একটা জানি। কি জানো? নন্দিনীর সঙ্গে আড্ডা মারা সবচেয়ে সিরিয়াস কাজ। নন্দিনীর সঙ্গে আড্ডা মারি তোমায় কে বলল? বলবে আবার কে মশাই, আমি বুঝি নন্দিনীর ফোন ধরি না মাঝে মধ্যে? ব্রতী হেসেছিল, নিঃশব্দে হাসত ও। চোখ হাসত, মুখ জল জল করত ওর। হেসেই ও চিরদিন উত্তর দেবার দায় এড়িয়ে যেত। চলো মা, লুডো খেলি ওপরে। বিনি আবার বলেছিল, মা, ব্রতীর নিশ্চয় কোনো মতলব আছে আজ। তুমিও চলো। না বাবা, তুলির সঙ্গে কোথায় যেতে হবে, না গেলে মেজাজ করবে। ইচ্ছে না করলে যাও কেন? ব্রতী মৃদু গলায় বলেছিল। সুজাতা আর ব্রতী ওপরে লুডো খেলছিলেন। লুডো খেলতে খেলতে সুজাতা বলেছিলেন, ব্রতী, নন্দিনী কে রে? একটি মেয়ে। আমায় একদিন দেখাবি? দেখতে চাইলে দেখাবো। দেখতেই তো চাইছি।
দেখলে চটে যাবে। কেন? খুব সাধারণ দেখতে। তাতে কি? বসের ভালো লাগবে না। বাবাকে ব্রতী বস বলতো আড়ালে। ওর জ্ঞান হওয়া থেকে বাবার মুখে আমি এ বাড়ির বস, আমি যা বলবো তাই হবে এ বাড়িতে, কথাটা ব্রতী কয়েক লক্ষবার শুনেছে। না লাগলো। মা, তুমি কি জানো বস 5টার পর কোথায় যায় রোজ রোজ? হঠাৎ সুজাতার সন্দেহ হয়েছিল ব্রতী দিব্যনাথের সঙ্গে টাইপিস্ট মেয়েটির মেলামেশার কথা জানে। এ কথা কেন হঠাৎ ব্রতী? এমনি, জানো। ও কথা থাক ব্রতী। ব্রতী কিছুক্ষণ মন দিয়ে খেলেছিল, তারপর বলেছিল, মা, আমার জন্যে কি তোমার মনে খুব কষ্ট? কিসের কষ্ট ব্রতী? বলো না। কোনো কষ্ট নেই ব্রতী। মাঝে মাঝে মনে হয় হয়তো আছে। দাদাকে নিয়ে, দিদি ছোড়দিকে নিয়ে তো তোমার কোনো কষ্ট নেই। সুজাতা কথা বলেননি। মিথ্যে বা মন রাখা কথা সুজাতা কখনো বলতে পারেননি। কই, কিছু বললে না তো? কষ্টে থাকা কাকে বলে ব্রতী? কষ্টে থাকলে তাকে বলে কষ্টে থাকা। সবাই কি আমার মনের মতো হবে? ওরা ওদের মতো হয়েছে, ওরা সুখী থাকলে আমি খুশি। ওরা কি সুখী? তাই তো বলে। আশ্চর্য। কি আশ্চর্য? তুমি এত প্যাসিভ কেন মা? না হয়ে উপায় কি বল? ছেলে মেয়েদের ব্যাপারে আমাকে প্যাসিভ করেই রাখা হয়েছিল যে। তোর বাবা, তোর ঠাকুমা। দিব্যনাথ সুজাতাকে প্রথম 3 ছেলে মেয়ের ব্যাপারে সাধারণতম অধিকারও খাটাতে দেননি। সব তাঁর মার হাতে ছিল। স্ত্রীকে পদানত না করেও মাকেও সম্মান দেওয়া যায় তা দিব্যনাথ জানতেন না। স্ত্রীকে পদানত রাখবেন, মাকে রাখবেন মাথায়, এই ছিল তাঁর নীতি। সুজাতার আত্মসম্মান ও অভিমান ছিল খুব বেশি। বিয়ের পরেই তিনি বুঝেছিলেন এ সংসারে তিনি নিজেকে যত নেপথ্যে রাখবেন তাতেই অন্যের সুখ। এই অন্য বলতে তিনি দিব্যনাথ ও শাশুড়িকে বুঝতেন। জ্যোতি, তুলি, নিপা তিনজনেই মাকে দেখেছিল অত্যন্ত গৌণ ভূমিকায়। তারাও ওকে উপেক্ষা করে বড় হয়েছে, তাই ওরাও সুজাতার মনে একদিন অন্য দলে চলে যায়। অবশ্যই দিব্যনাথ সুজাতার মনের এই সব অতল ব্যথার খোঁজ রাখতেন না। স্ত্রীর প্রতি তিনি বিশেষ আসক্ত বা বিশেষ উদাসীন কোনোটাই ছিলেন না। স্ত্রী স্বামীকে স্বাভাবিক নিয়মে ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে। স্বামীকে স্ত্রীর শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য পাওয়ার জন্য কোনো চেষ্টা করতে হয় না। দিব্যনাথ মনে করতেন বাড়ি করেছেন, চাকর বাকর রেখেছেন, যথেষ্ট কর্তব্য করেছেন। বাইরে মেয়েদের নিয়ে ঢলাঢলি করবার কথা গোপন করতেও চেষ্টা করতেন না দিব্যনাথ। তাঁর ধারণা ছিল তাঁর সব অধিকারই আছে। তা বলে তিনি অবিবেচক নন। তাঁর ফার্মে মোটা টাকা আসতে শুরু করার সঙ্গে সঙ্গে তিনি সুজাতাকে কাজ ছেড়ে দিতে বলেন। সুজাতা কাজ ছাড়েননি। ওটা তাঁর দ্বিতীয় বিদ্রোহ। দিব্যনাথ জানতেন তাঁর ছেলেমেয়েরা বাবার চরিত্র দৌর্বল্যের কথা জানে। তাতেও তিনি লজ্জিত হতেন না, কেননা তাঁর প্রথম 3 ছেলে মেয়ে তাঁকে মানে, তাঁর সব আচরণকে পুরুষ জনচিত মনে করে তা তিনি জানতেন। তিনি জ্যোতিকে বলেছিলেন, তোমার মা আ বিট পাজলিং। কাজ ছাড়বেন না কেন? উনি তো যাকে বলে ইচিং ফর ইন্ডিপেন্ডেন্স সে টাইপের ওয়ামেন নন। ফ্যাশন করে যাঁরা কাজ করেন তাঁদের মতো নন। তবে উনি কাজ ছাড়বেন না কেন? আশ্চর্য। তুমি মাকে বলেছ? বললাম, এখন তো আর দরকার নেই, এখন কাজ ছাড়ো, সংসার দেখো ঠাকো। মাও তো মারা গেছেন। বললেন, যখন ছেলে মেয়ে ছোট ছিল সংসার দেখলে ভালো হতো, তখনও আমার কোনো কাজ ছিল না, আমাকে কোনো দায়িত্ব নিতে দেওয়া হয়নি। এখন তোমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসার নিয়মেই চলে, এখন আমার প্রয়োজন এখানে আরও কম। সুজাতাকে দিব্যনাথ বুঝতে পারেননি।
সুজাতা যাকে বলে উগ্র স্বাধীনচেতা মহিলা তা নন। আবার ফ্যাশনেবল চাকরি করে যেসব ফ্যাশনেবল মহিলারা গাড়ি চালিয়ে কলকাতা চষে ফেলেন, সুজাতা তাও নন। সুজাতা শান্ত, স্বল্পভাষী, পোশাকে আশাকে সেকেলে। বাড়ির গাড়ি পারতপক্ষে চড়েন, ট্রামে চড়ে ব্যাংকে যান, ট্রামে ফেরেন, বাড়ি থেকে বেরোন না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে ঘনিষ্ঠতা করেন না, বাড়ি ফিরে একটু বই পড়েন, টবের গাছে জল দেন, ছোট ছেলেকে পেলে একটু গল্প করেন। কাজ না ছাড়া সুজাতার দ্বিতীয় বিদ্রোহ। প্রথম বিদ্রোহটা সুজাতা ব্রতীর 2 বছর বয়সে করেন। দিব্যনাথ কিছুতেই ওকে পঞ্চমবার মা হতে বাধ্য করতে পারেননি। দিব্যনাথ বেজায় ক্ষেপে গিয়েছিলেন, বলেছিলেন, বিয়ে করলে স্বামী স্ত্রী দুজনেরই একটা ডিউটি থাকে, তোমার আপত্তিটা কোথায়? সুজাতা রাজি হননি। তুমি আমাকে ডিনাই করছো। তুমি তোমার ফুলফিলমেন্টের জন্য একা আমার উপর কোনোদিনই নির্ভর করনি। কি বলতে চাও? যা বলছি তা তুমি জানো, আমিও জানি। দিব্যনাথ আগে, সুজাতা যখন পর পর মা হয়ে চলেছিলেন, তখনও নিয়মিত অন্য মেয়েদের সাহচর্য করতেন। এরপর থেকে তা আরও বাড়িয়ে দেন। কিন্তু সেটা যদি ফাঁদ হয়, সুজাতা সে ফাঁদে ধরা দেননি। কিন্তু ব্রতীর মৃত্যুর আগের দিন সুজাতা ব্রতীর সঙ্গে কথা বলতে এসব কথা বলেননি। এখন মনে হয় জানত, সবই জানত ব্রতী, সবই বুঝত। সেজন্য মার ওপর ওর সবসময় চোখ থাকত। সুজাতার অসুখ হলে 10 বছর বয়সেও ব্রতী খেলা ছেড়ে চলে আসত, বলতো, তোমার মাথায় বাতাস করব। দিব্যনাথ বলতেন, মিল্ক সপ, মেয়ে মার্কা ছেলে, নো ম্যানলিনেস। ব্রতী প্রমাণ করে দিয়ে গিয়েছে ব্রতী কি দিয়ে গড়া ছিল, কত শক্তি আর সাহস দিয়ে। সেদিন ব্রতী ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে বসেছিল, তারপর বলেছিল, খেলা থাক, এসো না গল্প করি আজ। দাঁড়া, কি রাঁধবে বলে আসি। সর্দি নেই? না, তুলি টনির এক্সিবিশন নিয়ে ব্যস্ত, একবার শুধু এসে বিনিকে নিয়ে যাবে। তাও তো বটে। কাল কি খাবি বল? হঠাৎ? কাল তোর জন্মদিন না? বাব্বা, জন্মদিন তোমার মনে থাকে? থাকে না। আমার তো থাকে না। আমার ভুল হয় কখনো? কাল নিশ্চয়ই তুমি পায়েস করবে। এখন তো শুধু একটু পায়েস করি। দাঁড়াও, কি খাওয়া যায় ভাবি। মাংস খেতে চাস না যেন? কেন, বস বাড়িতে খাচ্ছে? হ্যাঁ। করো না, যা হয় একটা। সুজাতা নিচে যাচ্ছেন, এমন সময় ফোন বাজল। ব্রতী ফোন ধরেছে দেখে উনি নিচে গেলেন। উনি উপরে এলেন, দেখলেন ব্রতী নীল শার্ট আর প্যান্ট পরে চুল আঁচড়াচ্ছে। কি হলো? একটু বেরোতে হচ্ছে, গোটা কয়েক টাকা দাও তো। কোথায় বেরোচ্ছিস? একটু কাজে, টাকা দাও। এই নে। কখন ফিরবি? ফিরবো, ফিরবো। দাঁড়াও। ব্রতী দেখে নিল প্যান্টের পকেটে কি কি আছে, একটা কাগজ ছিঁড়ে ফেলল কুচিয়ে। কোন দিকে যাচ্ছিস? কোনো বিশেষ আশঙ্কা না করেই সুজাতা এই স্বাভাবিক প্রশ্নটা করেছিলেন, কেননা কলকাতায় তখন একটা অন্য অবস্থা চলছে। বুড়োরা, প্রৌঢ়রা, 40 পেরোনো লোকেরা যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু তরুণদের কাছে তখন কলকাতার অনেক জায়গায় নিষিদ্ধ অঞ্চল। তখন সেই 2.5 বছরে কি হতো না হতো কলকাতার পুরনো কাগজ ঘাঁটতে গিয়ে দেখে কি সুজাতা কম অবাক হন এই কদিন আগে? সে সময় তাঁর মনে হতো, কেবলই মনে হতো, সব যেন উল্টো পাল্টা। ব্রতী যখন জীবিত, ব্রতীও যে চরম দণ্ডে দণ্ডিতদের দলে, তা যখন জানেন না সুজাতা, তখনও রোজ কাগজে এক একটা ঘটনার কথা পড়তেন আর শিউরে উঠতেন। সে সময় আবার তাঁর বাড়িতে কেউ কাগজের ভাঁজই খুলত না, বলতো কাগজ খুললেই দেখা যাবে কতজন মরেছে, কিভাবে মরেছে, তার বীভৎস সব বর্ণনা। দেখলেই সকলের খারাপ লাগতো, তাই সুজাতা আর ব্রতী ছাড়া কেউ কাগজ পড়ত না।
কাগজ দেখতেন সুজাতা, ব্যাংকে বেরোতেন। কেন মনে হতো কলকাতা একটা রং সিটি? মনে হতো সেই ময়দান, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মেট্রো, গান্ধীর মূর্তি, মনুমেন্ট সব আছে, তবু এটা কলকাতা নয়। এই কলকাতাকে তিনি চেনেন না, জানেন না। কাগজ খুলে পড়ে দেখেছিলেন, যে ভোরে তাঁর ঘরে টেলিফোন বাজে সেদিনও হাপুর বাজারে সোনার দর চড়েছিল। ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বহন করে ভারতীয় হাতির বাচ্চা দমদম থেকে টোকিওতে উড়ে গিয়েছিল। কলকাতায় বিদেশি ছবির উৎসব হয়েছিল। সচেতন শহর কলকাতার সচেতন ও সংগ্রামী শিল্পী ও বুদ্ধিজীবীরা ভিয়েতনামে বর্বরতার প্রতিবাদে আমেরিকান কনসুলেটের সামনে রেড রোডে, সুরেন ব্যানার্জি রোডের সামনে বিক্ষোভ মিছিল করেছিলেন। সব কিছু ঘটেছিল কলকাতায় তাপমান যন্ত্রে যা যা স্বাভাবিক সব, যে জন্য কলকাতা ভারতের সবচেয়ে সচেতন শহর। এতেই তো বোঝা যাচ্ছে কলকাতা সেদিনও স্বাভাবিক ছিল। শুধু ব্রতী ভবানীপুর থেকে দক্ষিণ যাদবপুর যেতে পারছিল না। বারাসত থেকে 8টি ছেলে প্রথমে ফাঁস বাঁধা হয়ে জ্ঞান হারিয়ে তারপর গুলি খেয়ে লাশ না হয়ে বেরোতে পারছিল না। পূর্ব কলকাতায় পাড়ার আবাল্য চেনা ছেলের রক্তাক্ত মৃতদেহ রিকশায় বসিয়ে, তাসা ও ড্রাম বাজিয়ে যুবকেরা কি যেন পুজোর বিসর্জন মিছিলে প্রতিমার আগে আগে নেচে নেচে যাচ্ছিল। কলকাতায় সচেতন ও সংগ্রামী নাগরিকদের কাছে সেটা অস্বাভাবিক মনে হয়নি। কলকাতায় লেখক, শিল্পী, বুদ্ধিজীবীরা ঠিক তার 1 বছর 3 মাস বাদে বাংলাদেশের সহায় ও সমর্থন কল্পে পশ্চিমবঙ্গ তোলপাড় করে ফেলেছিল। নিশ্চয়ই তারাই ঠিক পথে চিন্তা করেছিল, সুজাতার মতো মায়েরা ভুল পথে চিন্তা করেছিলেন। পশ্চিমবঙ্গের তরুণরা শহরে এ পাড়া থেকে ও পাড়া যেতে পারে না, এতে তাদের সংগ্রামী বিবেক এতটুকু পীড়িত হয়নি তখন নিশ্চয়ই তারাই যথার্থ। পশ্চিমবঙ্গের তরুণদের জীবন বিপন্ন, এটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়। যদি গুরুত্বপূর্ণ ঘটনা হতো তাহলে কি মিছিল শহর কলকাতার সংগ্রামী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তা নিয়ে কলম ধরতেন না? সমুর শরীরে 23টা আঘাত ছিল, বিজিতের শরীরে 16টা। লালটুর নাড়ির পাক খুলে লালটুকে জড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে কোনো পৈশাচিকতা নেই। যদি থাকতো তাহলে তো কলকাতার কবি ও লেখক ও পারের পৈশাচিকতার সঙ্গে এপারের পৈশাচিকতার কথাও বলতেন। যখন তা বলেননি, যখন কলকাতার প্রত্যহের রক্তোৎসবকে উপেক্ষা করে কবি ও লেখক শুধু ওপারের মরণযজ্ঞের কথাই বলেছেন, তখন নিশ্চয়ই তাঁদের দৃষ্টিভঙ্গি নির্ভুল। সুজাতার দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই ভুল। নিশ্চয় কবি, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী এরা তো সমাজের সম্মানিত সভ্য, স্বীকৃতি পাওয়া মুখপাত্র, দেশের প্রতিভু। সুজাতা কে? তিনি তো শুধু মা। যাদের হাজার হাজার হৃদয়ে এই প্রশ্ন আজও কুরে কুরে খাচ্ছে, তারা কে? তারা শুধু মা। ব্রতী যখন নীল শার্ট পরে অভ্যাস মতো হাত দিয়ে দুদিকের চুল সমান করে নিয়ে বেরিয়ে যায়, সুজাতা জিজ্ঞেস করেছিলেন, কোথায় যাচ্ছিস? ব্রতী এক মুহূর্ত থমকে দাঁড়িয়েছিল, তারপর হেসে বলেছিল, আলিপুর। দেরি হলে যেন, রনুদের বাড়ি থেকে গেছি, চিন্তা করো না। ব্রতী তখনই জানে ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে। যাকে খবর দিতে বলা হয়েছিল সে সমুদের খবর দেয়নি। কোনো খবর না পেয়ে পূর্ব পরিকল্পনা মতো সমুরা পাড়ায় ফিরে গেছে। ব্রতী তখনও জানে না ছেলেটি সমুদের খবর দেয়নি, কিন্তু পাড়ায় খবর দিয়েছে সমুরা আসবে। তাই ব্রতী ভেবেছিল রাতে ভিতে যদি সমুদের সাবধান করে দিয়ে পাড়া থেকে বের করে আনতে পারে। পারবে বলে বিশেষ আশা করেনি, ভেবেছিল পারলেও পারতে পারে। অথচ এমন স্বাভাবিক গলায়, এমন সহজেও বলেছিল, চিন্তা করো না, যে সুজাতা নিশ্চিন্ত না হয়ে পারেননি। খুব নিরাপদ রনুর বাড়ি যাওয়া, খুব নিরাপদ মিলিমিত্তির, যিশু মিত্তিরের ছেলে রনুর বাড়ি। রনু আর ব্রতী এক কলেজের ছেলে নয়, একসঙ্গে এক স্কুলে পড়েছে। রনু ওদের সমাজের বিদ্রোহী বলে পরিচিত।
রনু ছাত্র জীবনেই পপ গানের দল দিয়ে ক্যাবারেতে গায়। বিদ্রোহী রনু সমাজকে বিশ্বাস করে না বলে সাহেবদের সঙ্গে মারিহুয়ানা খায়, কিন্তু রনু নিরাপদ। রনুর সঙ্গে রাত কাটালে ব্রতির কোনো বিপদ নেই। সুজাতা বলেছিলেন, হেমকে বলিস দরজা বন্ধ করে দেবে, বলিস কিন্তু। বলবো। সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে ব্রতী হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ওর উপস্থিতি টের পেয়ে সুজাতা মুখ তোলেন। উনিও বারান্দায় বেরিয়ে এসেছিলেন। দেখলেন ব্রতী তাঁর দিকে তাকিয়ে আছে। খুব গভীর অভিনিবেশে ওর মুখ দেখছে। মার মন এসব বাজে কথা। কই কোনো আশঙ্কা তো হয়নি সুজাতার মনে। মার মন আগে থেকে বিপদ জানতে পারে, তাই যদি সত্য হবে তবে তো সুজাতার মনে তখনই বিপদের আশঙ্কা হতো। হয়নি, কিছুই হয়নি। পরে সুজাতা জেনেছিলেন 1.5 বছর হলো রনুর সঙ্গে ব্রতির কোনো যোগাযোগ নেই। এমন কোনো বন্ধুও নেই যার সঙ্গে ব্রতিরও দেখা হয়, রনুরও দেখা হয়। ব্রতী ওকে সত্যি কথা বলেনি। ঘুমোলে সুজাতার শরীর সুষুপ্ত থাকে, চেতনা জেগে থাকে, প্রখর হয়। স্বপ্নে কত সময়ে সুজাতা সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকেন, ব্রতী নিচে। স্বপ্নে সুজাতা জানেন ব্রতী রনুর বাড়ি যাবে না, সমুদের বাঁচাতে যাবে। তাই আকুল হয়ে সুজাতা ছুটে যেতে চান, হাত ধরে টেনে আনতে চান ব্রতীকে। ফিরে আয় ব্রতী বলতে চান। বলতে পারেন না সুজাতা। স্বপ্নে ওর পা পাথর হয়ে জমে থাকে। ব্রতী ওর মুখ দেখতে থাকে, অপেক্ষা করতে থাকে। তারপর যখন ব্রতীর গলায়, পেটে আর বুকে নীল শার্টের ওপর 3টে গোল দাগ স্পষ্ট হয়ে ওঠে, মুখের চেহারা পাল্টে যেতে থাকে, মাথার পেছন থেকে ঘাড় বরাবর ছুরির দাগ ফুটে ওঠে, তখন সুজাতার ঘুম ভেঙে যায়। ঘুম যখনই ভাঙে তখনই সেই মায়া প্রহেলিকা, অদ্ভুত বিভ্রম, যেন এতক্ষণ ব্রতী ছিল, এখনই বেরিয়ে গেল। না, ব্রতী চলে যাবার সময়ে তাঁর মনে কোনো আশঙ্কা হয়নি। সে রাতেও তিনি দিব্যনাথকে হজমের ওষুধ দেন। সুমন কেঁদে উঠতে বাইরে এনে ভোলান। হেমকে মনে করিয়ে দেন কাল ব্রতীর জন্মদিন, 1 লিটার দুধ কিনে আনতে ভুলো না হেম, পায়েস হবে। খুব স্বাভাবিক, দৈনন্দিন ঘটনা সব। সুজাতা কি জানতেন রাত 12টা না বাজতেই সমুদের বাড়ির সামনে ভিড় জমে গিয়েছিল। পাড়ার প্রবীণ প্রবীণ ভদ্রলোকেরা চিৎকার করে বলেছিলেন, বের করে দিন ওদের। সমুর মার কাছে যখন প্রথমবার গিয়ে দাঁড়ান সুজাতা, সমুদের ধরে বসেন, তখন ওর মনে হয় এটা একটা স্বাভাবিক পরিবার, এ পরিবারের লোকজনের মানসিক প্রতিক্রিয়াও স্বাভাবিক। সুজাতা বোঝেন তাঁর লেখাপড়া, স্বচ্ছ চিন্তা, চিন্তাকে বৌদ্ধ বাণীতে প্রকাশ করার ক্ষমতা আছে বলে তিনি যেসব কথা চিন্তা করেন, সমুর মা স্বল্প লেখাপড়া, সামান্য বিদ্যা বুদ্ধি, চিন্তাকে বৌদ্ধ বাণীতে প্রকাশ ক্ষমতার একান্ত অভাব নিয়ে ঠিক এক কথাই চিন্তা করেন। তাঁর যা মনে হয়েছিল, সমুর মা সেই কথা বলে কেঁদে ওঠেন, মাইরা কেন ফেলাইল দিদি, তাগারও যদি একটা অঙ্গ কুতা কইরাও জিয়া ইয়ার থুইতো, তবু তো জানতাম সমু আমার বাইচা আছে, আর নয় নাই দেখতাম চক্ষে, নয় চেলেই থুইতো, তবু তো জানতাম ও আমার বাইচা আছে। আমি কোন অপরাধ করছিলাম কন? সমুর দিদি বলেছিল, কাইতো না মাগো, হ্যাঁ তো আর ফিরব না, হ্যাঁ তো তোমার বুকে লাথি মাইরা চইলা গিয়াছে। মাগো, আমাগো মুখ চাইয়া বুক বান্ধ। মনেরে তো বলি কাইন্দা ফল নাই, মন বুঝে না। কাইন্দা জীবন ক্ষয় কইরা কি হইব মা? তারা ঠিকই কইস। আমি দিদি যে আবাগি জন্ম দুঃখী, আমার দুঃখে শিয়াল কুকুর কান্দে। কবে যে বিয়া দিচ্ছিল বাপে, হ্যাঁ লিখি পড়ি তেমন শিখি নাই, বাড়ির বড়, তারই সংসার দেখতে হইতো। দেশে নিতবু ধান জমি আছিল, এখানে তো কিছুই আছিল না দিদি। তেমন মানুষ নয় যে দাউরামি ধান্দা কইরা কপাল ভিড়াইব, এখানেও যে দুঃখ এই দুঃখ আছিল।
সুজাতা সমুর মার প্রত্যেকটি কথা বুঝতে পারছিলেন। এখানে মাইয়া পুলা অকলটিরে লিখি পড়ি শিখায়। আজকাল তো লিখি পড়ি ছাড়া চলে না দিদি। তা সমুর লিগা আর খরচ লাগে নাই। বছর বছর বৃত্তি পাইছে। বৃত্তি পাইছিল বইলাই তো ওই কলেজে গিয়া ভর্তি হইল। কারা তারে অমন পথে নিল, কারা বা তারে মরতে শিখাইল। কত বলছি অসম কি বা করস, যাইস কথা ভাই রইয়া। পোলায় বলতো, মা ডরাও কেন, আমি মন্দ কাজ করি না। তখন বুঝি নাই। সমুর দিদি জিজ্ঞেস করেছিল, মাসিমা চা খাইবেন? দাও একটু। সমুর মা বলেছিলেন, ওই মাইয়া কলেজ ছাইরা শুধু ছাত্র পড়ায় আর টাইপ শিখে। পরের ডারে তার মাসি লইয়া গেছে। তবু তো আর দুটা আছে। ছাত্র পড়াইয়া চারটা প্যাট পুরান কি সোজা দিদি? সমুর দিদি চা এনেছিল। এরকম পেয়ালায় সুজাতা কখনো চা খাননি। সকলই অদৃষ্ট, নয়তো পুলা জুয়ান আইল। পড়াহায় কইরা চাকরি করব, বাপ মায়েরে ভাত দিব, দিদির বিয়া হইবে। তা আমার মাইয়ার কপালে নি সিন্দুর উঠব কোনদিন। ওরকম ভাববেন না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নিশ্চয়। একদিন ওর বিয়ে হয়ে যাবে। কথাটা সুজাতা আন্তরিকভাবেই বলেছিলেন, অথচ কথাটাকে সমুর মা অন্যভাবে নিয়ে জ্বলে উঠতে পারতেন। জ্বলে উঠলে দোষ দেওয়া যেত না। অভিভাবক নেই, পয়সা নেই, সাহায্য করবার মানুষ নেই। সমুর মা মেয়ের বিয়ে দেবেন একদিন এ কথা বললে মড়ার ওপর খাঁড়ার ঘা দেওয়া হয়। সমুর মা জ্বলে ওঠেননি। সুজাতার হাত ধরে বলেছিলেন, এই কথাই কয়েন দিদি। তারপর কি ভেবে বলেছিলেন, কেন বা আইছিল তারা? চারজন তো পাড়ার বাইরেই আছিল। কেন বা আইছিল মরতে? কেন বা আপনার পোলা এই হকলডিরে সাবধান করতে আইল? আপনার তো আরেক পোলা আছে, আরে বুকে লইয়া তার দুঃখ বলবেন। আমার ওই একও পোলা, ছোটকালে টাইফাটে মইরা যায় সমু। কি কইরা বাঁচাইছিলাম ওরে, এ কি এই ওই বইলা। ব্রতিরও ক্লাস 10-এ থাকতে জন্ডিস হয়। ভুগে ভুগে ব্রতি কি রোগা কি হলদে হয়ে গিয়েছিল। ওজন মেপে মশলা ছাড়া রান্না করে দিতে হতো ব্রতিকে। ও যা খেত না, সুজাতাও তা খেতেন না। তখন মুরগির মাংস ছাড়া অন্য মাংস খাওয়া নিষেধ ছিল ব্রতির। সেই সময় সুজাতা যে মাংস খাওয়া ছেড়ে দেন, আর খাননি কোনো দিন। অন্য ছেলে কটি কি কাছেই থাকতো? হগলডির বাড়ি এ পাড়া ও পাড়া। তা বিজিদের মারে ওর দাদা লইয়া গিছে কানপুর। পার্থর মাথায় কাউ নাই। রুগা ভোগা মানুষ, হ্যাও কি এ চোট সামলাইতে পারে? হ্যাও বিছনা লইছে। একটা পোলা জমরে দিল, ছুটোটা দেশান্তরী। হ্যাঁ ফিরলে নাকি কাইটটা ফালাইব। পার্থর ওই একটি ভাই? হ দিদি। পার্থর মাই উঠে না, খাই না, লয় না, খালি কয় আমার পোলা দুটারে আইনা দে। যেন পাগল পাগল হইছে দিদি। মাইয়া মানুষের প্রাণ কাছিমের জান, মরলে মাগি বাঁচে অহন। আরেকটি ছেলে ছিল, লালটু। লালটু মায়েরে জ্বালাইয়া যাই নাই, হ্যাঁ মায়ের আগেই মরছিল। লালটু জন্ম অবাইগা, বাপ গিয়া বুড়া বয়সে বিয়া বসলো। খ্যাপা খ্যাপ্ত হইয়া লালটু আইল বুনের বাড়ি। তার নাগাল পোলা এ তল্লাটে আছিল না। পড়ায় যেমন ভালো, শরীরেতে এমনি জওয়ান। কলোনির সকল ভালো কাজে আগে ঝাঁপ দিয়া পড়ত। কাছেই থাকতো, দোকান পল্লী বাদে। লালটু, পার্থ, অভিজিৎ, সমু সকলটি ছিল একও রকম। ওরা থাকতে পারায় কোনো মন্দ কাজ কইরা মন্দ কথা কইয়া কেউ পার পায় নাই। লাইটুই তো সকল পোলাটিরে খ্যাপাইয়া লাচাইয়া ওই পথে নিছিল দিদি। তা অবাইগা নিজেও গেল গিয়া। সুজাতার মনে হয়েছিল লাশ ঘরে তিনি কয়েকটি শব দেখেছিলেন, শ্মশানে দেখেছিলেন কয়েকটি মানুষের মাথা কোটাকুটি, কান্না শুনেছিলেন। তখন ওই সব দেহ, ওই শোকার্ত নরনারী, ওদের সঙ্গে তিনি কোথায় কোন আঙ্কিক নিয়মে এক, তা বোঝেননি। এখন বুঝতে পারলেন। মৃত্যুতেই ব্রতী ওদের সঙ্গে এক হয়ে শুয়েছিল না,
জীবনেও ব্রতী ওদের সঙ্গে এক ছিল। ব্রতীর জীবনের যে অধ্যায়গুলো ওর নিজের তৈরি করা, সেখানেও সম্পূর্ণতম সে অধ্যায় এই ছেলেগুলি ওর নিকটজন, তার নয়। আমার ছেলে, আমার ভাই, এগুলো ব্রতীর জন্ম থেকে নির্দিষ্ট কতকগুলো সংজ্ঞা। কিন্তু নিজের মত, নিজের বিশ্বাস, নিজের আদর্শ নিয়ে ব্রতী যে নিজস্ব পরিচয় তৈরি করেছিল, যে ব্রতীকে সৃষ্টি করেছিল, সে ব্রতী মাকে যতই ভালোবাসুক, মা তাকে যতই ভালোবাসুন, তাকে চিনতেন না। এই ছেলেরা সুজাতার অচেনা যে ব্রতী, তাকেই চিনত। তাই ওরা এবং ব্রতী জীবনে একাত্ম ছিল। মৃত্যুতেও সুজাতা তাই তাদের সঙ্গেই একাত্ম, যারা এই ছেলেগুলির শোক হৃদয়ে বহন করছে। ব্রতীর মৃত্যুর পর 1 বছর, যতদিন না সুজাতা সমুদের বাড়ি আসেন, ততদিন তিনি নিজের শোকের মধ্যে নিজে যেন বন্দী হয়েছিলেন। সমুর মার অকুণ্ঠ বুক ফাটা বিলাপ শুনে, ছেলেগুলির কথা শুনে, তবে সুজাতা বুঝলেন ব্রতী তাঁকে তাঁর নিঃসঙ্গ শোকের একাকিত্বে রেখে চলে যায়নি। তাঁর মতো আরও বহু জনের সঙ্গে তাঁকে এক করে আত্মীয় পাতিয়ে দিয়ে গেছে। কিন্তু কেমন করে সুজাতা সেই বহুজনের মধ্যে দিয়ে মুক্তি পাবেন? তিনি যে ধনী, অভিজাত, অন্য শ্রেণীর মানুষ, এরা তাঁকে গ্রহণ করবে কেন? সমুর মা বলেছিলেন, লালটু কাজ কইরা পাগল হইয়া বেড়াইছে, একটা কাজও পায় নাই, খ্যাপা খ্যাপ্ত হইয়া থাকতো, এই হইতে ওর মনে এত জ্বালা উঠত। এবারও সমুর মা কাঁদছিলেন। সুজাতা ওর হাতে হাত বোলাচ্ছিলেন। 1 বছরে সমুদের ঘরটা আরো জীর্ণ, ঘরে দারিদ্র্যের চিহ্ন আরো প্রকট। সমুর মা বোধহয় এমন কাপড় পরেছিলেন যা পরে সুজাতার সামনে আসা যায় না। সুজাতা আসতে ভেতরে গিয়ে কাপড় ছেড়ে এলেন। এই কাপড়টা যদি এত ছেঁড়া, তালিমারা, জীর্ণ হয়, তাহলে এর আগে সমুর মা কি পরেছিলেন? এবার ঘরের একদিকে চাল নেমে এসেছে, খুঁটি দিয়ে ঠেকো দেওয়া হয়েছে। তক্তপোষটা ঘরে দেখলেন না সুজাতা, মেঝেতে ইঁটের উপর তক্তা পাতা। সম্ভবত বারান্দায় আর রান্না হয় না এখন। ঘরের কোণেই ছোট উনুন, উপুড় করা হাঁড়ি, 2-1টা বাসন। সমুর মার চেহারা আরো শীর্ণ, বিধ্বস্ত। দুর্ভাগ্যের হাতে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলে যেমন হতাশ্বাস, হাল ছাড়া দশা হয়, তাকে তেমনই দেখাচ্ছে। কোনো কোনো ফুটপাথে পড়ে থাকা মানবকে নর্দমার বেড়ালছানা, রোঁয়া ওঠা কাকের বাচ্চার চেহারায় এই রকম করে আসন্ন নির্মম মৃত্যুর পূর্বাভাস এসে পড়ে। অথচ সমুর দিদির চেহারা আরও একরোখা, উদ্ধত, ক্রুদ্ধ। 1 বছরে ওকে নিশ্চয়ই নখে দাঁতে যুদ্ধ করে চলতে হয়েছে, তাই ও জ্বলে পুড়ে এমনি করে খাঁক হয়ে গিয়েছে। সুজাতা ক্ষুধিত, তৃষিত চোখে সমুর মাকে দেখতে লাগলেন, এই ঘরটাকে। মন বলে দিচ্ছে এখানে আর আসা হবে না। আর সমুর মার কাছে বসে তিনি অনুভব করবেন না তিনি একা নন। আগামী 17ই জানুয়ারি কি করবেন সুজাতা? গত 17ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত 1 বছর ধরে জানতেন তাঁর যাবার, গিয়ে বসবার একটা জায়গা আছে। কিন্তু আজ নিঃশব্দে তাঁকে উপেক্ষা করে বেরিয়ে গেল সমুর দিদি, বুঝিয়ে দিয়ে গেল এখানে সুজাতা অবাঞ্ছিত। তাই সুজাতা আকুল ক্ষুধিত চোখে দেখতে লাগলেন ঘরটাকে, সমুর মাকে। এই ঘরেই জীবনের শেষ কটা ঘণ্টা কাটিয়েছিল ব্রতী। সমুর মার পাতা সামান্য বিছানায় শুয়েছিল। সমুর মা সুজাতার ছেলেকে শেষ মুহূর্তের কিছুক্ষণ আগে অবধি কাছে পেয়েছিলেন। সমুর মা বলেছিলেন, আপনি ব্যথা পাইছেন, তাই আসেন। আমি তো দিদি চক্ষু থাকতে কানা, পা থাকতে ল্যাংরা। আচ্ছা, দিদি মাইয়া কয় সমুর দিদি বইলা কেউ ওরে কাম দিব না, এ কি সত্য? কোনটা সত্যি কোনটা মিথ্যে
তা সুজাতা কেমন করে জানবেন? যারা ছিল বিশ্বাসহীন তারা বর্তমানে নেই, কিন্তু তাদের পরিবারগুলো তো আছে। তাদের বিষয়ে নীতি ছিল অলিখিত কিন্তু কার্যকরী। তাদের পরিবারগুলোর বিষয়েও কোনো অলিখিত নীতি আছে? সে সময়ে 2.5 বছর ধরে বরানগর কাশীপুরকে শোধিত করবার সময় পর্যন্ত এদের বিষয়ে সকলে নীরব থাকবার অলিখিত নীতি অনুসরণ করছিল। জাতীয় কার্যকলাপে টোকিওতে হাতি, মেট্রোয় চিত্রোৎসব, ময়দানে শিল্পী সাহিত্যিক, রবীন্দ্র সদনে কবিপক্ষ, এই সব কিছুর পেছনে এক সুপরিকল্পিত মনোভাব কাজ করছিল। বিচলিত হবার দরকার নেই, কেননা তেমন গুরুত্বপূর্ণ কিছুই ঘটেনি। কয়েক হাজার ছেলে নেই বটে, কিন্তু তাতে কিছু এসে যায় না। আর কোনো মার এ কথা মনে হয় কিনা কে জানে, কিন্তু সুজাতার সেদিনও মনে হতো, আজও মনে হয়, কেবল পশ্চিমবঙ্গে তরুণরা আজ তাড়িত, ত্রস্ত, বদ্ধ। তবু তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা অন্যত্র ঘটেছে। ওদের অস্তিত্ব, যন্ত্রণা, নিশ্চিত মৃত্যুর মুখে অবিচল বিশ্বাস, সবকিছু সমগ্র জাতি ও রাজ্য সেদিন অস্বীকার করেছিল। সুজাতার সবচেয়ে যাতে ভয় করে আজকাল, তা হলো এই যে অস্বীকার করে সমস্ত রাজ্য জুড়ে সবাই স্বাভাবিকতার ভান করছিল, সেটা কারো কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল না। এই স্বাভাবিকতা যে কি ভয়ঙ্কর, কি পাশব, কি হিংস্র, তা সুজাতা মর্মে মর্মে জানেন। ব্রতীরা জেলে মরছে, পথে মরছে, কালো ভ্যানের তাড়া খাচ্ছে, উন্মত্ত জনতার হাতে মরছে। সমস্ত জাতির যারা বিবেক স্বরূপ, তারা কেউ ব্রতীদের কথা বলছে না। সবাই এই একটি ব্যাপারে চুপ করে আছে। তাদের এই স্বাভাবিকতা সুজাতার কাছে ভয়ঙ্কর লাগে। ভয় করে যখন দেখেন তারা নিজেদের স্বাভাবিক, বিবেকবান ও সহৃদয় মনে করছে। বাইরে তাদের দূরদৃষ্টি বহুদূর প্রসারিত, ঘরে সেই দৃষ্টি অস্বচ্ছ, অস্পষ্ট, ঝাপসা। কয়েক হাজার দেশের ছেলেকে উপেক্ষা করো, উপেক্ষা করো পুরোপুরি, তাতেই তারা অনস্তিত্ব হয়ে যাবে। জেলে আর ধরছে না, হাজার হাজার ছেলের খবর জানা যাচ্ছে না, ইগনোর করো, তাতেই তারা অনস্তিত্ব হয়ে যাবে। কিন্তু তাদের পরিবারবর্গ, তাদেরও কি উপেক্ষা করে নিশ্চিহ্ন করে দেওয়ার নীতি সাব্যস্ত হয়েছে? সুজাতা কি বলবেন ভেবে পেলেন না। বললেন, আমি তো দেখুন কাজ করছি। আপনার লগে আমার মাইয়ার কথা দিদি, আপনার চিনা জানা কতডি দেখেন না, সকলডি নাম উঠল, ব্রতির নাম কাগজে উঠল না। আমার দিদি না আছে জানা চিনা, না আছে ডাকার জোর। সুজাতা জানতেন সমুর মার মনে এই ব্যবধান বোধ আসবে। প্রচণ্ড আঘাত, নিদারুণ শোক কাঁটা পুকুরে ও শ্মশানে তাদের দুজনকে এক করে দিয়েছিল বটে, কিন্তু সে সাম্য চিরস্থায়ী হতে পারে না। সময় শোকের চেয়ে বলশালী। শোক তীরভূমি, সময় জাহ্নবী। সময় শোকের ওপর পলি ফেলে আর পলি ফেলে। তারপর একদিন প্রকৃতির অমোঘ নিয়ম অনুযায়ী সময়ের পলিতে চাপা পড়া শোকের ওপর ছোট ছোট অঙ্কুরের আঙুল বেরোয়। অঙ্কুর, আশার, দুঃখের, চিন্তার, বিদ্বেষের। আঙুলগুলো ওপরে ওঠে, আকাশ খামচায়। সময় সব পারে। সময়ের প্রবল প্রতাপের কথা ভাবলে সুজাতার ভয় হয়। হয়তো একদিন আসবে যেদিন ব্রতির মুখ আবছা হয়ে ফ্যাকাশে হয়ে আসবে সুজাতার চেতনায়, পুরনো ফটোর মতন। হয়তো একদিন সুজাতা সকলের কাছে ব্রতির নাম সহজে করবেন, কাঁদবেন যখন তখন। সময় সব পারে। 2 বছর আগে তাঁকে আর সমুর মাকে শোক এক করে দিয়েছিল। সমীকরণের সে অঙ্ক সময়ের হস্তক্ষেপে মুছে গেছে। শোকের প্রচণ্ড আঘাতে সুজাতা ও সমুর মার শ্রেণী ব্যবধান ঘুচে গিয়েছিল। সময় বয়ে গেছে, তাই সুজাতা সমুর মার মনে শ্রেণী বিভক্ত হয়ে গেছেন। সুজাতা জিজ্ঞেস করলেন, সমীরণের দিদি কি পাশ করেছে? ফার্স্ট পার্ট দিছিল,
সেকেন্ড পার্ট দিলে ও গ্র্যাজুয়েট হয়তো, তাই টাইপ শিখতে আছে। হেও তো অর্ধেক দিন যাইতে চায় না, কয় কাপড় নাই, জামা নাই, চটি কিনতে পয়সা নাই, জামু না আমি। কয় তোমাকে লিগে এমন কইরা জীবন দিতে পারবো না। রাগের কথা দিদি, মায়া অকর্তব্য নয়। মনে হয় না সমীরণের জন্য ওর কোনো অসুবিধা হবে, তবু আমি দেখব, কাজের খোঁজ পেলে জানাবো। কয়েন কি দিদি, ভালো একখান টিউশন ওর ছুইটা গেল, 40 টাকা পাইতো। ছাত্রের বাপে কইল, না না তোমারে আমি রাখতে পারবো না, তোমার ভাই আছিল এই দলে। হ দিদি, সত্য কই। সবাই তো একরকম নয়। দেখবেন দিদি, তবে হ্যাঁ, একটা বড় কাম করছে, ছোট দুটারে দিয়ে দিচ্ছে গভর্নমেন্টের বোর্ডিংয়ে। বাপ না থাকলে ওরা অনাথ আশ্রমে নেয়। ভালোই করেছে। মাইয়া কয় দিদি, প্রতির মায়ে যে আয়ে এখানে, এলেগিয়া কতজন জিগায় কত কথা। যারা তাগরে মারছে তাদের মধ্যে একজন তো কইয়া বইল, ব্রতির মায়ে তোর মায়ে হকলডি কি জোট বাঁধতে আছে, ছুঁচার গর্তে হাতির পা পরে কেন। মাইয়া তো ডরাইয়া মরে। ও রাতে ভিতে ফিরে ছেলে পড়াইয়া দোকান বাজার করে, অগরে ডর, অগপ্রাসাধ্য কাম নাই। ওরা ওরা মানে? হ দিদি, এইগুলান। এখন তো তারা হকলডি দল পাল্টাইছে, তাগর ন শাস্তি হইল না, অহন বুক ফুলাইয়া চলে ফিরে, আবার কয় কি মাইয়ারে, হেই তোর ভাইয়ের চাদ্দ করলি না কেন, ভালো কইরা খাইতাম। পিচাস দিদি, ওই চায়ের দোকানে বইয়া থাকে। সুজাতার মনে হলো তিনি মোড়ে ট্যাক্সি ছেড়ে দিয়ে সাইকেল রিক্সা নিয়ে চলে আসেন, কখনো তো ডাইনে বাঁয়ে চেয়ে দেখেননি। চায়ের দোকানে যারা বসে তারাই কেউ কেউ ব্রতির হত্যাকারী। এখনও তারা নির্বিবাদে ঘোরে, সমুর দিদিকে নির্মম ব্যঙ্গ করে, হাহা করে হাসে। এ কোন শহরে বাস করছেন তিনি, যেখানে এসবও ঘটে, আবার সংস্কৃতি মেলা, রবীন্দ্র মেলা সব পরপর হয়ে চলে নিয়ম মতো। দল এবং ঝান্ডা বদলালেই ঘাতকেরা নিষ্কৃতি পায়। এদিকে জেলের পাঁচিল শুধু উঁচু হয়, পাঁচিলে পাঁচিলে ওয়াচ টাওয়ার বসে, সব একসঙ্গে চলেছে চলেছে, কিন্তু আর কতদিন। সমুর মা বললেন, আপনি তো দিদি ভাগ্যমানী, যার পোলা যে একটারে লইয়া আরেকটারে বলতে পারে। তারে বুকে লইয়া হেয়ারে বলেন দিদি, আমার তো বুকের পাঁজরা খইসা গেছে, আমার বুকের চিতা চিতায় না উঠলে নিব্ব না। সুজাতার বলতে ইচ্ছা হলো, সমুর মার মতো বুক ফাটা অকুণ্ঠ আর্ত বিলাপ করতে পারলে তিনি বেঁচে যেতেন। কিন্তু তিনি যদি সমুর মাকে বলেন, ব্রতির জন্য তিনি বুকে পাষাণ বহন করছেন, ভালো করে কাঁদতে পর্যন্ত পারেননি, তাহলে সমুর মা তাঁকে অস্বাভাবিক ভাববেন। ব্রতির খবর পেতে না পেতে যারা সে খবর চাপা দিতে ছুটে যায়, তাদের সামনে ব্রতির জন্য কাঁদতে পারেননি সুজাতা। তাঁর গলা বন্ধ হয়ে গিয়েছিল। সমুর মা তা বুঝবেন না। সমুর মা বাবা যে তখন সেসব কথা কিছুই ভাবেননি। রাত তখন 12টাও বাজেনি। দুঃস্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় সব। রাত তখন 12টাও বাজেনি। সমুদের বাড়ি ঘিরে ফেলেছিল ওরা। একজন একজন করে লোক জমতে দেখেই সমুর মা ফুঁপিয়ে উঠে মুখে হাত চাপা দিলেন। সমুর বাবা অসহায় কাতরভাবে বললেন, কি করি অহন, যাই দেখি গিয়া পাছু দুয়ার দিয়ানি পলান যায়। সমু আসতে বলল, লাভ নাই বাবা, ওরা ওদিকেও ঘেরছে, আমি সারা পাইছি। বের করে দিন ওদের। চাপা হিংস্র গলা। বাবুর গলা না, সমুর বাবা বললেন। বের করে দিন হিংস্র গলা, নয়তো ঘরে আগুন দিমু। বাইর হইয়া আয় সমু, বাপের বেটা হইস তো বাইর হ। সমু ঘাড় ফিরিয়ে বলল, আমি যদি আগে বাইরাই, ওরা আমায় আগে লইব। তোরা একজনও পলাইতে পারবি না, বাইর হ। ব্রতী তখন সমুকে বলেছিল, লাভ নাই সমু, তুই একা যাবি কেন, একসঙ্গে যাব। দুঃস্বপ্ন দুঃস্বপ্ন সব। ব্রতী আগে উঠল, জানলার কাছে গিয়ে চেঁচিয়ে বলল, গাল দেবেন না, আমরা আসছি, অপেক্ষা করুন। হালায় আরেক মালরে জুটাইছে, বাইর হ ঘটির পলা, বাইর হ। যাইস না সমুরে। কাইন্দ না মা, বাবা তুমি মারে দাও, আমরা বাইরাই, লয়তো ওরা ঘরে আগুন দিব। বিজিত পাজামা শক্ত করে বেঁধেছিল, হাত বুলিয়ে চুল ছিঁড়ে নিয়েছিল। পার্থ কখনোই বেশি কথা বলতো না। এ সময় পার্থ বলল, চল বিজিত।
বিজি তার পার্থের কাছে টিপছুরি ছিল, সমু আর ব্রতী ছিল নিরস্ত্র। ওরা উঠে দাঁড়িয়ে হাতে হাতে ধরে স্লোগান দিতে দিতে দরজা খুলে ফেলে। তোর আগে আমি মরুম বলে সমুর বাবা এগিয়ে যান, কিন্তু সমু তাকে ঠেলে ফেলে দেয়। স্লোগান দিতে দিতে ওরা বেরোয়। বাইরে অন্ধকার, বাইরে অনেকগুলো ঘুটঘুটে আধার মুখ, হাহা হাসি ও উল্লাসে চিৎকারে চারদিকে ছড়িয়ে পড়া তাদের হাসি। বাড়ি বাড়ি আলো নিভে যাচ্ছে, দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে, চমকে সরে যাচ্ছে ভয়চকিত মুখ। ওদিকে আকাশ পানে চুই করে ছুঁড়ে দেওয়া শীষ, চুমকুড়ি দুর্গা ভাসানে যেমন হয়, ওদের গলায় স্লোগান। বিজি তার পার্থ স্লোগান দিতে দিতে ছুরি সোজা করে ধরে ছুটে গেল। কার গলায় মারছে রে? আর্তনাদ, হালা চাক্কু চালাস! কে বলল ল হালাদের? স্লোগান তিনটে গলায়। বিজিতের গলায় আগেই কে একজন দক্ষ নিপুণতায় ফাঁস দেয়। স্লোগান স্লোগান স্লোগান, জিন্দাবাদ যুগ যুগ জিও, জিন্দাবাদ জিন্দাবাদ যুগ যুগ জিও। ভয়ঙ্কর গণ্ডগোল। স্লোগান সহসা থেমে গেল। সমবেত ঘাতকেরা দূরে চলে যাচ্ছে। গুলির শব্দ, খট খট খট। শীতের থমকা বাতাসে বারুদের গন্ধ, বাতাসে বারুদের গন্ধ। অন্ধকারে মুখগুলো চলে গেল হো 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 করে। সমুর বাবা চিৎকার করে বুক চাপড়ে পড়ে গেলেন, সমু রে, দাদা গো! বোনদের আর্তনাদ। সমুর মা আর কিছু জানেন না। অজ্ঞান, অন্ধকার, 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 অন্ধকার। সমুর মা কেমন করে বুঝবেন সুজাতা কেন কাঁদতে পারেন না? কেমন করে বিশ্বাস করবেন ও বাড়িতে ব্রতীর নামই কেউ পারতপক্ষে উচ্চারণ করে না? কেমন করে ভাববেন ব্রতীর নাম যাতে কাগজে না ওঠে, সেজন্য ব্রতীর বাবা কি আকুল ছোটাছুটি করছিলেন? কেন সমুর বাবা নিজেকে বাঁচাবার কথা ভাবেননি? ভাবা যায় তাও তিনি জানতেন না। যারা ভাবে, ভাবতে পারে, তাদের সঙ্গে সমুর বাবা, হ্যাঁ ছিল দরিদ্র দোকানি, পুঁজি আছিল না। সমুর বাবার কোনো পরিচয় হয়নি কোনো দিন। দিব্যনাথরা আর সমুর বাবারা এদেশে দুই মেরুতে বাস করেন। সমুর বাবা তখন ভেবেছিলেন থানা পুলিশের দ্বারস্থ হলে সব চুকে যাবে, ভয় পেয়ে পালাবে সবাই। ছুটে হাঁপিয়ে কোনো মতে তিনি থানায় গেলেন। এ সময় থানা রাতে দিনে দীপান্বিত। চলেন স্যার, এমন গেলেও পোলায় বাঁচবো, হয়তো বা হাসপাতালে লইতে লাগবে, চলেন স্যার, পায়ে ধরি আপনার। কিন্তু থানার বাবু বয়সে না হলেও অভিজ্ঞতায় প্রাজ্ঞ। সমুর বাবা যখন নামগুলো করেন আততায়ীদের, ভীষণ ধমকে ওঠেন তিনি। সমুর বাবা বড় অসহায় জীব, এ সংসারে কেঁচো কেন্নোর মতো সবাই পায়ে দোলে চলে যায়, তিনি ভয়ে চুপ করে যান, আবার ডুকরে ওঠেন, আমি দেখছি সচক্ষে, গলা শুনছি। না, গলা শোনেননি। চলেন স্যার, যাবে, ভ্যান যাবে। সে সময় সমুর বাবা হঠাৎ ওই থানায় আরেকজন বাবুকে দেখে চিনতে পারেন ও ডুকরে কেঁদে পা ধরেন। তারপর কোনো এক সময় ভ্যান আসে। সমুর বাবা ভ্যানে চড়ে বসেন। কলোনিতে ঢুকতে না ঢুকতে তিনি পাগলের মতো সমু, সারা দেও বাপ, সমু রে বলে খাবি খেতে থাকেন। আশ্চর্য, ভ্যানকে নির্দেশও দিতে হয় না, ঠিক ফুটবলের মতো মাঠে চলে যায় ভ্যান। দূর থেকে ভ্যানের আলো পড়তে ছিটকে সরে যায়, কারা যেন পালাতে থাকে। দূর থেকে ভ্যানের আলোর থাবায় ধরা পড়ে কতকগুলো মুখ, মানুষ। ভ্যান তখন কেন যেন খুব ধীরে নামিয়ে আনে গতিবেগ। ভ্যান যখন পৌঁছয় তখন আর কেউ থাকে না, সকলেই পালিয়ে যাবার সুযোগ পায়। কাছে যেতে ভ্যান থামে ও ভ্যানের আলো জ্বলতে থাকে বিজিতের ওপর। সমুর বাবা টর্চের আলো যার যার ওপর পড়ে তাকেই দেখেন ও চেঁচাতে থাকেন। তারপর সমু বলতে গিয়ে তিনি ঢলে পড়েন মাটিতে। দেখেন সমুর পা ধরে আগে নিয়ে যাচ্ছে ওরা। ভ্যানের হাঁ খিদে বড় হচ্ছে, সমুকে গিলে নেয়। সমুর মাথা কিসে ঠুকল। অজ্ঞান হয়ে যেতে যেতে সমুর বাবা বলতে যান, আর মাথা বাঁচাইয়া, বলতে পারেন না। তখন 3:15। এত তড়িঘড়ি কোনো দিন ভ্যান আসেনি। তারপর সব চুকে বুকে গেলে তিনি আবার থানায় যান। তাঁর জবানবন্দি লেখাই হয়নি জানেন। থানাবাবুর কথা লালবাজারে বলতে যান, কিছুতে কোনো লাভ হয় না। হা ভগবান, এদেশে বিচার নাই রে বলে তিনি ফুটপাতে মাথা কাটেন। তাঁর শালার ছেলে তাকে ধরে ধরে বাড়ি আনে। সমুর মা কেমন করে বুঝবেন সুজাতার কথা? তিনি যদি বলেন ব্রতী, একমাত্র ব্রতীই তাঁর কোলে মাথা রেখে শুয়ে পড়ত, তাঁর ঘাড়ে হাত রেখে কথা বলতো, বলতো আমার পিঠে সাবান দিয়ে দাও মা, হেম আবার ঠান্ডা চা দিয়েছে, আজ ব্যাংকের পর আমি আর তুমি সিনেমায় যাব মা, আজই খাতাটা ফেরত দেব, নোটটা কপি করে দাও। সমুর মা ভাববেন এরকম তো সব ছেলে সব মাকেই বলে, এতে বিশেষ করে বলবার কি আছে?
সুজাতা যদি বলেন তিনি যে মাটি ছাড়া শেকড় ছাড়া জীবন বিচ্যুত সমাজে বাস করেন, সে সমাজে নগ্ন শরীর লজ্জার নয়, সহজ আবেগ লজ্জার। যদি বলেন সে সমাজে মা ছেলে বাপ ছেলে স্বামী স্ত্রী প্রতিটি সম্পর্ক বিষিয়ে গেলেও কেউ কাউকে মারে না, বুক ফাটিয়ে কাঁদে না, সকলে সকলের সঙ্গে মধুর ও মার্জিত ব্যবহার করে চলে, তাহলে সমুর মা বুঝতেই পারবেন না সুজাতা কি বলছেন। ভাষাটা বাংলা হলেও ভাষার অন্তরের বক্তব্য সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতীকে তাঁর মৃত সন্তানকে বোঝবার জন্যেই তিনি এখানে আসেন, তাও সমুর মা বুঝবেন না। সুজাতা যদি বলেন ব্রতী যখন বদলে যেতে শুরু করে সে কিছু কিছু বই পড়ে বা বুলি শুনেই বদলে যায়নি। সমুর মতো দরিদ্র বাপমার সন্তান, লালটুর মতো ভাগ্যপ্রহৃত অপমানিত যুবক, এদের এবং অন্যান্য মানুষদের জীবনের জ্বালা নিজের রক্ত মাংসে অনুভব করেই ব্রতী বদলেছিল। জীবনই তাকে বদলে যেতে বাধ্য করে, তাই সে নিজের নির্দিষ্ট জীবন ত্যাগ করে। সে জীবনে থাকলে ব্রতী বিলেত যেত, ফিরত, বিরাট চাকরি করত, সমাজের ওপর তলায় উঠে যেত অতি সহজে, বিনা চেষ্টায়। সে কথাও সমুর মা বুঝবেন না। কেননা সমুর মা এখনই বললেন, আপনার পোলার মুখখান আমার মনে লড়ে চড়ে দিদি। যাগো কিছু নাই, তারা খ্যাপা খ্যাপ তো হয়। সমু ছুটো কাল হইতে কইতো কেন আমরা কি ভিখারি যে যা হকলে পাইবার কথা তাই ভিক্ষা কইরা চাইরা নিমু আর লাথতামো? কিন্তু ব্রতীর তো হকলা ছিল দিদি, হে কেন বা মরতে আইছিল? ওদের সাবধান করতে এসেছিল। আপনি তো জানতেন পোলা কোন পথ লইছে, আপনি অরে সাবধান করেন নাই। সমুর মা জানেন না তিনি আজ বিজয়িনী, কেননা তিনি জানতেন সমু কি করছে। সুজাতার উন্নত গ্রীবা, অভিজাত চেহারা, মণিবন্ধে ঘড়ি, দামি তাঁতের কাপড় থাকতে পারে, কিন্তু সমুর মা জানেন না সুজাতা কয়েক হাজার জননীর মধ্যে বহু জনের কাছে পরাজিত, কেননা তিনি জানতেন না ব্রতী কি করছে। কি জয়ে কি পরাজয়ে সুজাতা মিথ্যে কথা বলতে পারেন না, ব্রতী জানত। সুজাতা বললেন, আমি জানতাম না। জানলে কি দিদি, পোলারে কেউ মরতে পাঠায়? সুজাতা উঠে দাঁড়ালেন। আবার আসবেন দিদি, আপনার লগে কথা কইয়া বড় শান্তি। সুজাতা জানেন তিনি আর আসবেন না। চলি। সহসা সমুর মার গায়ে হাত রাখলেন সুজাতা, বললেন, আপনার কাছে আমার অনেক কৃতজ্ঞতা রইল। আর কৃতজ্ঞতা, দুঃখী বুকের দুঃখীর ব্যথা। আজ শেষ বিদায়ের মুহূর্তে সুজাতার সমুর মাকে খুব দামি কিছু দিতে ইচ্ছে হলো নিজের ভেতরকার, নিজের শোক সৃষ্টি কারাগার থেকে একটা কিছু দিয়ে যান সমুর মাকে। তাই যে কথা তিনি উচ্চারণ করতে পারেন না সেই কথাটা আজ বললেন। যেদিন ওরা মারা যায় তার পরদিন ব্রতীর জন্মদিন ছিল। ও 17ই 20 পেরিয়ে 21-এ পড়ত। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।